আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ১০। মেঘ এক ছুটে বাড়ির ভিতরে ঢুকলো। সোফায় বসে গল্প করছিলেন মালিহা খান, হালিমা খান ও আকলিমা খান। মেঘকে ছুটে আসতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ, কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথাও যাবে, তারপর যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই নূপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিদের দিকে তাকালো। আকস্মিক বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করলো কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞাসা করলো, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো। একটু রাগি রাগি ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে আবির বিদেশ যাওয়ার ৬ মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম? মেঘ কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, হ্যাঁ আম্মু, মনে পড়েছে। ওই নূপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিল, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছাতে নেইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসলো সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলে? হালিমা খান একটু ভেবেচিন্তে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নুপুরের শব্দ নাকি ওর মাথা ধরে, ঘুমাইলে তুই দৌড়দৌড়ি করিস, ছনছন করলে ওর মাথা ব্যথা বাড়ে, পড়তে পারে না, তাই বলেছিল পুকুরগুলো খুঁড়ে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়ে নিয়েছিলাম। এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর তোকে দিইনি। ২-১ বছর পর মনে পড়েছিল আমার, কিন্তু বের করে দেখে ওগুলো তোর লাগবে না, এজন্য তোর আব্বুকে বলে রেখেছিলাম তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয়। তখন তো আর আবির ছিল না, এই জন্যে আজকে তোর পায়ে নূপুর দেখে আমরা অবাক হয়েছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে নূপুর পরিয়ে দিল, এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা। তাহলে কি সত্যি আমার চলাফেরা পর্যবেক্ষণ করে নূপুরগুলো দিয়েছিলেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলে উঠলেন, ওসব বাদ দে, শপিং ব্যাগে কিরে মেঘ? মেঘ কাকিয়ার কথা স্বাভাবিকভাবে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠতে ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজও সকাল ৮টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বলেছে আবির। মেঘ আজ ইচ্ছে করে সেজেগুজে খেতে নামবে ভাবলো। চুল ছাড়াই সেগুলো কোমর ছড়িয়ে পড়েছে, মাথায় পিচ্চি বাচ্চাদের মতো একটা পুতুলের ব্যান্ডও দিয়েছে। কালো জামা পরেছে, সাথে ম্যাচিং করে কালো ওড়না, ওষ্ঠদায় হালকা গোলাপের রঞ্জন লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকাতে স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরতেই অসম্ভব সুন্দর লাগছে। সাথে চুলগুলো ছাড়া থাকতেই মায়াবন বিহারিণীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে বলল, ভাইয়া, তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো, তানভীরের দিকে না তাকিয়ে বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমার কথা বলেছিলেন, তুমি দেশে আছো জেনে খুব খুব করে বললেন তোমাকে নিয়ে যেতে। আবির স্বাভাবিকভাবে জবাব দেয়, কখন যেতে হবে? তানভীর, ৬টায়। আবির, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণ টেবিলের কাছে চলে এসেছে। তিন কর্তার যেন ঘাড় ফিরে তাকালো। সকলেরই নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলাবে না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে গিয়ে। এক পলক তাকালো। আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন। হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন, কিন্তু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘ মাথা নিচু করে মুচকি হাসলো। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চিনে? তানভীরের সহজ উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে, প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলেছিলেন, তোমাদের মাথায় এত প্ল্যান কিভাবে আসে? আমি তখন বলেছিলাম আমার বেশিরভাগ প্ল্যানই ভাইয়া দেন, আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেন। তখনই এমপি বলেছিলেন তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আইসো। তখন ভাইয়া বাইরে ছিলেন, আজ ওনার জন্মদিন, তাই সকালবেলা উনি নিজেই আমায় কল করে জিজ্ঞাসা করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবাল খান সাথে মোজাম্মেল খান এবং আলী আহমেদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল।
মোজাম্মেল খান এত সময় চুপই ছিলেন। যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের সব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুঁসছেন। রাগতনিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি, রাজনীতিতে তুমি জড়াবে না। আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতির প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামা কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় তো রাজি হলে কেন? বুদ্ধি, প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরও এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমেদ খান। মেঘ, মিমো আদি চুপ করে খাচ্ছে। বাবা চাচার কথা কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমেদ খানের কথায় আবির খাবার প্লেট রেখে চোখ তুলে তাকালো। রাশবাড়ি কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটা সমস্যা, তানভীর কেন রাজনীতি করে। মেন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য নয়। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজেদের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করলো, প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলেই পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হলে আমি সাজেশন দেই, এটা এভাবে না করে ওভাবে কর, এতটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিউনিটির লোকজনকেও বলতে পারতো, কিন্তু তানভীর যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার, তাই প্ল্যান সভাপতি জানালে সে সব কাজ করবে, তখন তানভীরের নামই থাকবে না। এজন্য তানভীর আমার একটা শেয়ার করে। আর একটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সব কিছু বুঝে নেই ঠিক মতো, তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ার কারণ আছে। এবার বাবা চাচার দিকে এক পলক তাকায়, তার চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দেবে ব্যবসায়ী। একসময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গা দৌড়দৌড়ি করতে হবে। অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক দিয়ে টক্কর লাগবে। শুধু টাকা থাকলে সব কিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ারের প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকে রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয়ে সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলে সলভ হয়ে যায়। তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থায় থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। ওগুলো কথা বলে একবারে আবির থামলো। মেঘ হাঁ করে তাকিয়েছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে। আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনে অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কত দূর। আগে থেকে ভেবে চিন্তে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আলী আহমেদ খান আর কথা খুঁজে পেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বলল, আমাদের মান না রাখ, আবিরের অন্তত মান রাখিস। তানভীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতে যেই না উঠবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিতে টানা টানা চোখে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হেসে দৃষ্টি সংযত হলো, হালকা করে কাশি দিল। মেঘ এখনো বিভোর তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে। মেঘ নড়ে চড়ে বসলো। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবলো। যতই মন শক্ত করি, আম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবোই না ভাবি, ততই যেন আবির ভাইয়ের সামনে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকে নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং ও প্রাইভেটও নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করছে। তারপর গোসল করে খেতে এসেছে। হয়ে গেছে, তাই কাকি আর বড় মাও ঘুমাচ্ছেন। হালিমা খানও শুয়েছিলেন। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশের চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেঘকে জিজ্ঞাসা করলেন, পড়াশুনো ঠিকমতো করছিস তো মা? মেঘ উপরে নিচে মাথা নাড়ল শুধু। হালিমা খান, আর তো কয়েকটা দিন, এরপরই তো রেজাল্ট দিয়ে দিবে, তারপরে ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেঘের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের উড়তে মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেঘের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন।
বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রাগে রাগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি। তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠান যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ি দিয়ে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবিরকে। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলে যে, কফি দিব তোকে? আবির দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উড়তে শোয়া মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাদ করে উঠল আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে দেখায়। চোখে পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো। আবির তৎক্ষণাৎ দড়িত বেগে মেঘের কাছে আসে। ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গালে, গলায় হাত রাখলো একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবিরের হাত সরিয়ে উচ্চরিত কণ্ঠে পুরনো প্রশ্ন করলো, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? ঠিক যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপালে ঘাম চিকচিক করছে। হালিমা খান অভিযোগ স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকে অসময়ে গোসল করে। এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছু না। আবির সহসা বলে উঠল, মামুনি একটু কফি করে দেবে প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই একটু বস, এখনই নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? এর দুনিয়া ঘুরছে, মনের ভেতরটা টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বেদিক। কিছু সেকেন্ড পর কোনো রকম এপাশ ওপাশ মাথা নাড়ালো। আবির একটু চুপ করে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেললো। বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো। মেঘ নড়ে উঠল, কাপা কাপা চোখে তাকাল আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত গলায় বলল, মেঘ, আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে কোনো অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না, চিবুক গলায় নেমেছে। নিজের মনে উত্থাল পাতাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। কপাল গোটায়। হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাউনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকেলে কোচিংয়ে যাবি। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি। 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি। তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিংয়ে কথা বলে নেব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে আর বিকেলে কোচিংয়ে যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিটের এদিক সেদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় বলবে। এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে উপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়ে গেছে লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছে। বন্যা তো 10টার ব্যাচে যাবে, মেঘ একা একা বিকেলে পড়তে যাবে। ওখানে তো কাউরে চিনে না, ভাবতেই আহত হলো মনটা। ঠায় সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছে। খয়েরি রঙের শার্ট, কোনোই পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শু জুতো, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকা দিয়ে মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘুরতে ঘুরতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানে দাঁড়িয়ে পড়েছে। বডি স্প্রে তীব্র গন্ধে ঘাট ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ভিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানবীর সারাদিনে বাসায় ফেরেনি। সে যে সকালে বের হয়েছিল, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত। বিকেলে বাইরেই খেয়েছে। তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানবীর ছুটে এসেছে। পরিচয় করে দিয়েছে হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলো দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপি ফ্যামিলির সাথে। আবির তানবীর এমপির দুপাশে কেক খাওয়ানোর সহ আরও অনেক ছবি তোলা হয়েছে।
সেখান থেকে 4-5টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফট দিবা নাকি রিক্সা করে বাড়ি যাব? আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেল। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ আছে, কেন ভাইয়া? আবির রাশভরি কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টার কোচিংয়ে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাথে 4টাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলেছি, মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। তানভীর চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিকমতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়, এজন্যই টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকে ওয়ার্নিং দিয়েছি। তানভীর আর কিছু বলল না, চুপচাপ দুই ভাই বাসায় ঢুকে যে যার রুমে চলে গেল। রাত তখন 10টা 30। তানভীরের ফোন থেকে বন্যার নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। 2বার দেওয়ার পর রিসিভ করলো। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা, কে বলছেন? তানভীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয় ভয় বলল, আবির ভাইয়া? তানভীরের কিছুটা রাগ হলো, আকস্মিক বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়ের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে তোমাকে কল দেবে? ভাইয়া জীবনেও তোমাকে কল দিবে না, শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাইয়া? তানভীর, হ্যাঁ। বন্যা, কোনো দরকার ভাইয়া? তানভীর, শুনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকেলের কোচিংয়ে করবে, এটা জানানোর জন্যই কল দিয়েছি। ভুল ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলে কল কেটে দিল তানভীর। বন্যা খাটের ওপর টাসকি খেয়ে বসে পড়ল, কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ পর স্থির হয়ে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার বাসতে কল রিসিভ করলো মেঘ। বন্যা, এই পাগল, তোর কি হয়েছে রে? কাল থেকে কতবার কল দিচ্ছি, কোনো খবর নেই তোর। সে যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না, কি অঘটন ঘটিয়েছিস তুই? মেঘ, আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটাইছে। উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের 14টা বাজায় দিচ্ছে। আমার খাওয়া, গোসল, ঘুম সব কিছু নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই, কি করব বল? বন্যা এবার রাগে বলল, রাত বিরেতে নেশা করা ছেড়ে ঘুমা। ভাই কি জন্য কল দিয়েছে তা বলতেই পারলো না। মেঘের এসব হাবিজাবি কথা শুনে তার এখনো একটু ভাল লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে, মেঘ যেন ঘোরেই পড়ে আছে। মেঘও আর কল ব্যাক করলো না। মেঘ ফেসবুকে ঢুকলো, ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে পোস্ট করা একটা ছবি। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ, টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙে একটা গাউন পরা মেয়ে। দেখেই মনে হচ্ছে শরীরে বড়লোক বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ের রক্ত চড়চড় করে মাথায় উঠছে। ওই মেয়ে কে? আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের ভিড়। ওই নীল জামা পরে তো একটা আইডি চোখে বলল, আবির ভাইয়ের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট, ইচ্ছে করেছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দিই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। আগে শরীর ঘামছে মেঘের, শোয়া থেকে উঠে বসলো। কমেন্টটাতে অ্যাংরি রিয়েক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগে আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশনে বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই, এটা এমপির মেয়ে, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাই আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছে আবির ভাই, তেরি নজরোं ने ये क्या कर दिया, मुझसे मुझको जुदा कर दिया। সাথে রাতের শহরে বাইকে বসে একটা ছবি শেয়ার করলো। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে, তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতে নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। আবারও সেই কমেন্টটা খুঁজতে শুরু করলো মেঘ। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো, কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়েটার কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলেছে। কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো? তারপর দীর্ঘশ্বাস ফেললে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধু আমার ক্রাশ, ক্রাশ তো ক্ষণিকর। উনি তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসী কুলাবে না আবির ভাই কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে, मैंने जब देखा था उसको रात भी ओ याद है मुझको तारे गिनते गिनते सो गया दिल मेरा धड़का था कस के कुछ कहा था तूने हंस के मैं उसे पल तेरा हो गया। কিছুক্ষণ থেমে আবার বলল, तेरे
तेरी नजरों ने कुछ ऐसा जादू किया, लुट गया हम तो पहली मुलाकात में।